শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা দিয়ে আজকের পাঠদান শুরু করছি। আশা করি সবাই সুস্থ অবস্থায় আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলছো, এটা আশা রাখি। যেহেতু দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, প্রত্যেকে তার নিজ নিজ অবস্থানে সচেতনতা অবলম্বন করাই শ্রেয়। তো আমরা মূল পাঠের বিষয়ে চলে আসি। আমরা এর আগে যেটা শুরু করছিলাম যে বাংলাদেশের কৃষি, এর প্রথম পরিচ্ছেদে ছিল বাংলাদেশের কৃষির ক্ষেত্র, আর সেই ক্ষেত্রে 6টা বিষয় ছিল। বাংলাদেশের কৃষির ক্ষেত্র 6টা। 1 নম্বরে ছিল উদ্যান ফসল, 2 নম্বরে ছিল মাঠ ফসল, গবাদি পশু পালন, এরপরে পোলট্রি পালন, মৎস্য বনায়ন। এই সমস্ত 6টা সেক্টরের ব্যাপারে আমাদের এর সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য এটা আমাদেরকে আলোচনা হয়ে গেছে। এবং সর্বশেষ আমরা এই চ্যাপ্টার থেকে যে প্র্যাকটিক্যালের যে বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু আমরা গত ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে তোমরা এই জায়গাটায় একটু যে কোনো একটা পোলট্রি খামার অথবা মৎস্য খামার দেখে আমরা সেখান থেকে কিছু খাতায় নোট করে রাখবো। আশা করি সে বিষয়ে তোমরা সবাই সচেতন হচ্ছে, এটা আশা রাখি। জি, প্রথম পরিচ্ছেদের বিষয় ছিল বাংলাদেশের কৃষির ক্ষেত্র। আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আসতেছি, যেহেতু ওখানে ব্যবহারিকের বিষয়টাও গত ক্লাসে আলোচনা হয়ে গেছে। আমরা বাংলাদেশের কৃষি পড়ছি, সেই জায়গায় অধ্যায় এর দ্বিতীয় পরিচ্ছেদে আছে বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। আমরা একটা হাইলাইটস অর্থাৎ একটা চ্যাপ্টারের নাম যখন স্পষ্ট করে বুঝতে পারবো এর ভিতরে কি থাকতে পারে কিছুটা আন্দাজ করা যাবে, অনুমান করা যাবে। বাংলাদেশের কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস অর্থাৎ আমাদের ফসল ফলানোর জন্য, ফসল ফলাতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন হবে সেই বিষয়গুলোর ডাটা আমরা কোথা থেকে পাবো, আমরা সেই মেসেজগুলো কিভাবে মাঠ পর্যায়ে কৃষকদেরকে পৌঁছাতে পারবো, এই বিষয়গুলো যেখানে লেনদেন করা হয় সেটাই হলো কৃষি তথ্য। অর্থাৎ একজন কৃষক, সে নতুন কোনো চাষ আসছে, যেমন আমাদের দেশে যে চাষ শুরু হয়েছে, মালটা চাষ শুরু হয়েছে। তো এই মালটা চাষটা এটা যে কিভাবে করবে, কোন ধরনের জমিতে হবে, কোন ধরনের মাটি এটাকে অ্যালাউ করবে, কোন ধরনের সার দিতে হবে, কতটা দূরত্বে এর চারা রোপণ করতে হবে, এখানে পরিচর্যা কীভাবে হবে, যাবতীয় বিষয়গুলোকে আমরা যেখান থেকে সংগ্রহ করব সেটাকে আমরা তথ্য কেন্দ্র বলতে পারি। অর্থাৎ বাংলাদেশের কৃষির ক্ষেত্রে কৃষির বলতে এখানে কৃষির ফসল উৎপাদনের ক্ষেত্রে, মাছ চাষের ক্ষেত্রে, পোলট্রি পালনের ক্ষেত্রে, গবাদি পশু পালনের ক্ষেত্রে আমরা যে তথ্যের প্রয়োজন হবে, এই প্রজেক্টটাকে সাকসেস করার জন্য কি কি দরকার, সেই দরকারি জিনিসটা আমরা কোথায় পাবো সেটা আমরা একটুখানি যদি আমরা দেখি যে এই ক্ষেত্রে অর্থাৎ সেবা প্রাপ্তি এবং তথ্য এবং সেবা প্রাপ্তির উৎসগুলোর মধ্যে যদি আমরা দেখি যে অভিজ্ঞ কৃষক, এই অভিজ্ঞ কৃষকের থেকে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। ফার্মার টু ফার্মার অর্থাৎ একজন অভিজ্ঞ কৃষক যে 50 বছর কৃষি পেশার সাথে জড়িত আছে, সে বলে দিতে পারবে যে এই জমিতে কোন ধরনের ফসল ভালো হবে, এই মাটিতে কোন ফসল দিলে সুবিধা হবে। এমনকি তারা মৌসুমও বলে দিতে পারে যে আগাম কোনটা দিতে হবে বা একটু নাবি কোনটা দিতে হবে, সেটার ব্যাপারে অভিজ্ঞ কৃষক কিন্তু তাকে শেয়ার করতে পারবে। অর্থাৎ একজন অভিজ্ঞ কৃষক তার দীর্ঘদিন সরাসরি কৃষির সাথে জড়িত থাকার কারণে ফসল উৎপাদন করার ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি আসছে। যদিও তার আক্ষরিক জ্ঞান নাই, সে কোনো গবেষণার সাথে জড়িত না, সে কোনো বীজ সার এ ব্যাপারে অতটা সে তার ধারণা নাই, তথ্যভিত্তিক ধারণা নাই, কিন্তু সে এই পেশায় থাকার কারণে চলতে চলতে তার কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা তার জমা হয়েছে। সেই অভিজ্ঞতা দেখেই সে কিন্তু বলতে পারে। এমনকি মাছ চাষের ক্ষেত্রে একজন অভিজ্ঞ কৃষক, সে একজন অভিজ্ঞ মাছ চাষি, সে মাটি উঠায় সে নাকের কাছে গন্ধ নিয়ে বলতে পারে যে এই মাটি কি এখনও এই মাছ চাষের জন্য উপযুক্ত কি উপযুক্ত না। আবার সে মাটির রং দেখে বলতে পারে যে এটা কি আখের জন্য উপযুক্ত নাকি কমলা লেবুর জন্য, বা যে ফসলের জন্য সে দীর্ঘ পরিক্রমায় চলার কারণে এই জায়গায় তার একটা ভালো অভিজ্ঞতা আসছে। এই অভিজ্ঞতাটা অর্থাৎ অভিজ্ঞ কৃষক থেকে কৃষক টু কৃষক, ফার্মার টু ফার্মার, এই মেসেজগুলো ট্রান্সফার করার একটা সুযোগ আছে। এরপরে আমরা তথ্য পাইতে পারি যেমন বিদ্যালয়সমূহ, আমাদের 6 to 10 পর্যন্ত বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যেখানে আছি, যে বিদ্যালয়সমূহগুলো যেখানে আমাদের কৃষি সাবজেক্ট আছে, সেখানে অনেক বিষয় আমরা কিন্তু সাধারণ ধারণা পেতে পারি। যেমন আমরা এই যে কলেজ লেভেলে এসে এ পর্যায়ে কিন্তু আমরা যেটা দেখলাম যে চাইলে একটা স্টুডেন্ট সে কয়েল পালন করতে পারে তার বাড়ির
বারান্দায়, সে চাইলে কবুতর পালন করতে পারে, সে চাইলে বাড়ির সামনে যে ছোট ডোবা আছে সেখানে সে মাছ চাষ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই পড়ালেখার যে অর্থাৎ বিদ্যালয়সমূহ কিছু কিছু তথ্য আদান প্রদান করতে পারে, এবং এই তথ্যগুলো আমরা যদি যারা সরাসরি এর সাথে জড়িত তাদেরকে আমরা এটাকে হ্যান্ড ওভার করতে পারি, বা সেই মেসেজগুলো তাদেরকে যদি আমরা দেই যে এই জমিতে বা এই ডোবার মধ্যে বা এই জায়গার মধ্যে এই ধরনের ফসলের চাষ করা যাবে, সেক্ষেত্রে কিন্তু তারা উপকৃত হবে। আবার আমরা উঠান বৈঠক করতে পারি, যেমন কিছু কিছু কিষানিকে নিয়ে উঠান বৈঠক হয়, যে যাদেরকে শুধু যারা কৃষির সাথে জড়িত পুরুষ এবং স্ত্রী, কিষান এবং কিষানি উভয়ই সেখানে থাকবে। সেই জায়গাটায় ফসল শুধুমাত্র ফলানো হলো, আমরা কৃষকদেরকে দিয়ে ফসল ফলাইলাম, কিন্তু এই ফসল সংগ্রহ, সংরক্ষণ, এইটা পরবর্তী বছরের জন্য বীজের জন্য যেটা প্রয়োজন হবে, সব বিষয়গুলো কিন্তু কিষানিকেও সাথে নিতে হয়। সেই জায়গায় কিন্তু উঠান বৈঠক অর্থাৎ কোনো একটা মাঠের সংশ্লিষ্ট একটা ক্লাব ঘর আছে, বা বাজারের পাশে একটা ঘর আছে, অথবা কারো বাড়িতে উঠান আছে, অথবা যে কোনো একটা জায়গায় বসে আমাদের দেশে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে সেখানে যারা কৃষি তথ্য সার্ভিসের সাথে যারা জড়িত আছে এমন কর্মকর্তারা এসে তাদেরকে প্রশিক্ষণ দেয়, অর্থাৎ একটা ফসল ফলানোর জন্য যা যা করা দরকার আছে, ফসল ফলানো থেকে শুরু করে ওই ফসলটা সংরক্ষণ করা, পরবর্তী বছরের জন্য বীজ প্রয়োজন হয়, বা ফসল পরবর্তীতে আমরা যখন সংরক্ষণ করে পরবর্তীতে বাজারজাত করার প্রয়োজন হয়, সার্বিক বিষয় এই উঠান বৈঠকের মাধ্যমে কিছু তথ্য তারা পেতে পারে। প্রত্যেকটা জায়গায় কিছু কিছু তথ্যর আদান প্রদান হচ্ছে, যেমন কি অভিজ্ঞ কৃষক থেকেও পাচ্ছি, স্কুল কলেজের বই থেকেও আমরা পাচ্ছি, আবার উঠান বৈঠকের দ্বারা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি। এছাড়া উচ্চশিক্ষা যেটা আছে, উচ্চশিক্ষার মাধ্যমে আমরা কিন্তু কিছু পাই। সেই জায়গাটা হলো একটা বড় বিষয়, হলো ওই জায়গাটার অঙ্গনটা। যেমন আমাদের বাংলাদেশে প্রথম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ছিল ময়মনসিংহে, একটাই বিশ্ববিদ্যালয় ছিল, পরবর্তী আরও 7-8টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। বাংলাদেশে প্রায় 100-র উপরেই আছে যেখানে 4 বছরের ডিপ্লোমা কোর্স করা হয় এগ্রিকালচারের উপরে, অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ে 7-8টা বিশ্ববিদ্যালয়, যার মধ্যে ময়মনসিংহে তো এখন পিএইচডি পর্যন্ত করা যাচ্ছে, যারা আমাদেরকে বিভিন্ন জাত উদ্ভাবনের ক্ষেত্রে, যেমন এখন এই যে বাউকুল আসছে বা লেবু আসছে, এই যে যত জিনিসগুলো, এই সমস্ত জিনিসগুলো ওনারাই উদ্ভাবন করতেছে। বা এই যে বলে যে এই যে দেশের মধ্যে যে ক্রমবর্ধমান জনসংখ্যার যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য যত জিনিস, ছোট্ট পেঁপে গাছ 1 হাত হইতে না হইতে ফল আসতেছে, একটা লাউয়ের ডগায় 2টা লাউ আসতেছে, একটা মুরগি একদিনে 2টা ডিম দিতেছে, এই সমস্ত জাত যেগুলো উদ্ভাবন হচ্ছে। আমাদের দেশে যে সুব্রা বের হয়েছে, সুব্রা পোলট্রি যে মুরগি জাত বের করছে, অর্থাৎ আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই জায়গায়ও আমাদের কৃষকদেরকে যথেষ্ট পরিমাণে তথ্য দেওয়া হয়, এবং নতুন নতুন যে জাত উদ্ভাবন করা হয়, এই জাতগুলোকে শুধু তারা উদ্ভাবন করে এমনই না, এটাকে একদম ফার্মার পর্যায়ে, কৃষক পর্যায়ে তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় যে এই নতুন জাতটাকে কিভাবে এনভায়রনমেন্ট অ্যাবজর্ব করতে পারে, আমাদের দেশের জলবায়ুকে তারা কী বলে এটাকে পরিশোষণ করতে পারে, এরকম পর্যায়ে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে উচ্চশিক্ষায় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমাদেরকে গবেষণা করে করে নতুন নতুন জাত উদ্ভাবন করে। এটা একটা বড় অবদান বাংলাদেশের কৃষির ক্ষেত্রে, যেটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্যারেরা বড় অবদান রাখছে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এখন করছে। এমনকি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়, যেমন এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু ছিল ম্যাক্সিমাম সায়েন্সের সাবজেক্ট দিয়ে, এখন আর্টসের সাবজেক্ট চলে আসে। এই জায়গায় কিন্তু কৃষি এগ্রিকালচার একটা সাবজেক্ট হয়ে গেছে। এগ্রিকালচারের সাবজেক্ট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, আর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে 7-8টা বিশ্ববিদ্যালয় রয়ে গেছে, যেখানে কৃষি কলেজ রয়ে গেছে, পূর্ণাঙ্গভাবে শুধু কৃষি কলেজ রয়ে গেছে, যেখানে 4 বছরের কোর্স করা যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত জায়গা থেকেও আমরা যথেষ্ট পরিমাণে তথ্য পাই, এবং গবেষণালব্ধ যে ফলাফল আসে, যে সাকসেস যেটা হওয়া যায় আমাদের দেশে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে কৃষকদেরকে এই তথ্যগুলোকে আমরা লেনদেন করতে পারি। এছাড়া আমরা ইন্টারনেটও কিন্তু আমাদেরকে এখন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে। একজন কৃষক সে মাঠে যেয়ে দেখলো যে আলুর একটা রোগ হয়েছে, কী রোগ হয়েছে সে সার্চ দিলে যে লক্ষণ দেখলো যে তার পাতায় সাদা সাদা দাগ আসছে, অথবা দেখা গেল যে সরিষায় তার ফুল বা তার সরিষার ফলটা জড়ায় যাচ্ছে, অর্থাৎ জাপ পোকা লাগছে নাকি আলুর মড়ক রোগ লাগছে, সরাসরি সে ওই মাঠে বসে ইন্টারনেটে সার্চ করলে, যে ওই নাম ওই বলে সার্চ করলে সে লক্ষণ আছে যে কী কী লক্ষণের ভিত্তিতে কোন রোগ বলা হবে, ওই লক্ষণগুলো দেখে
সে লক্ষণ দেখে বুঝলো যে এই রোগ, ওইখানেই কিন্তু সে আবার তার নিচে লেখা আছে যে কোন ঔষধ অ্যাপ্লাই করতে হবে, কি ঔষধ দিতে হবে। অর্থাৎ এবং এছাড়া আরও অনেক বেশি সুবিধা আছে, যেমন ইন্টারনেটের মাধ্যমে বাজারের অবস্থাও জানা যায় যে একটা জিনিসের বাজারে এই প্রান্তে ওই প্রান্তে কী অবস্থা আছে। আসলে এই জায়গাটাতে আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে, যে আমাদের একই জিনিস দেখা যাবে সাতক্ষীরাতে যে জিনিসের দাম 10 টাকা, এটা দেখা গেছে বগুড়াতে 20 টাকা। অর্থাৎ আমাদের যোগাযোগ ব্যবস্থার যে একটু ব্যতিক্রম বা অসুবিধা আছে, এই অসুবিধাটার কারণেই এই সমস্যা। আজকের মালয়েশিয়া এত উন্নতর কারণে পিছনে হলো 1 নম্বর কারণ ছিল, যেটা একটা দেশের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একটা হাইওয়ে করে দিয়েছে, যার দ্বারা দেশের অর্থনৈতিক চাকা খুব র্যাপিডলি ঘুরে গেছে। আমরাও আশা করি যে 21 সালের জুনের মধ্যে বা জুলাইয়ের মধ্যেই আমাদের পদ্মা সেতু যদি ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের সমস্ত যে উৎপাদনগুলো আছে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে এই জোনে যে ফসলগুলো উৎপাদন, শাকসবজি, আম, কাঁঠাল, লিচু, মাছ, বিশেষ করে মাছের যে এসবগুলো কিন্তু আমরা 3-4 ঘন্টার মধ্যে এটা রাজধানী পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। সেক্ষেত্রে আমাদের দেশের অর্থনৈতিক চাকা আরও সহযোগ করবে। আমরা 21 সালে আশা করি যে আমাদের দেশের পদ্মা সেতু এটা ওপেন হবে। তো আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা যেটা জানতে পারবো সেটা হলো আমাদের দেশের কোন জায়গায় কী অবস্থায় আছে, দাম, এবং কোনটা ক্রাইসিস আছে, কোনটা সেখানে সরবরাহ করা যাবে। অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষেত্রেও সুবিধা আছে, আবার একজন কৃষকের সরাসরি সুবিধা হলো যে সে নিজেই আইডেন্টিফাই করতে পারবে যে এই রোগটা কী এবং এই রোগের চিকিৎসাটা কী হবে। সেই চিকিৎসাটাকে সে ওখান থেকে নির্ণয় করে ওই জায়গাগুলোকে সে সলভ করার সুবিধা তার রয়ে গেছে, এটা তার সুবিধা হবে। এই মোটামুটি আমাদের যদি এই জিনিসগুলো আমরা একটু রাখি, যে বাংলাদেশের কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস, অর্থাৎ এইগুলোই উৎস। অভিজ্ঞ কৃষক, উঠান বৈঠক, বিদ্যালয়সমূহ, উচ্চশিক্ষা, ইন্টারনেট, কৃষির সম্প্রসারণ বিভাগ আছে, তারাও আমাদের যথেষ্ট পরিমাণে ছাদ কৃষি যেটা আছে, তারা তো ওনারাই সব ব্যবস্থা করে দেয়। কেউ যদি ছাদ কৃষি করার জন্য বলে দেয়, তো তার কতটুকু ড্রাম দরকার, ওই ড্রামের মধ্যে কয়টা গাছ লাগবে, কোন গাছ লাগতে পারে, যাবতীয় বিষয় দিবে। এবং এর সাথে আমাদের দেশে কিছু প্রোগ্রাম হয়, যেগুলো বাংলাদেশের জাতীয় পত্রিকা যেগুলো আছে, পত্রিকায় সাপ্তাহিক একটা জায়গা আছে যে কৃষির উপরে, সেখানে লেখে যে কৃষিকাজের সাথে জড়িত হয়ে কারা কতটুকু সফলতা অর্জন করছে, কে কোন যুবক বেকার ছিল সে কীভাবে সফলতা, এইগুলো দ্বারা মানুষ উদ্বুদ্ধ হয়, সে ইনফ্লুয়েন্স হয়েছে যে আমি এটাও করতে আমার আগ্রহী সে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই পত্রিকাগুলো কিছু অবদান রাখছে। আবার কৃষি কথা নামে একটা পত্রিকা বের হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, যেখানে বিভিন্ন ফসলের চাষবাস, রোগবালাই এই ব্যাপারেও লেখা থাকে। আবার 2-1 যারা কৃষির সাথে জড়িত হয়ে যাদের জীবনের মোড় ঘুরে গেছে, যারা সফলতার একটা চূড়ায় পৌঁছে গেছে, সেই জায়গাগুলো ওখানে কৃষি কথায় লেখা থাকে। আমাদের দেশে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, অন্য জায়গাগুলোতেও এখানে প্রোগ্রাম হয়, মাটি ও মানুষ, হৃদয় মাটি ও মানুষ, বিভিন্ন নামে আমাদের প্রোগ্রাম যেগুলো হয়, সেই প্রোগ্রামগুলোর দ্বারা আমাদের কিছু মেসেজ কিন্তু ট্রান্সফার হয়, মানুষ দেখে। পরশুদিন আমাদের কলেজের ইংরেজি স্যার রিং করছিলেন, যে আমাকে বললেন যে স্যার আমি ছাদ কৃষি করতেছি, যে ছাদ কৃষি যে করব সেখানে কম্পোস্ট সার তৈরি করার জন্য, আবর্জনা পচানোর জন্য একটা প্রসেসিংয়ের উনি কথা জিজ্ঞাসা করলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি সাহিত্যের মানুষ, এগুলো কীভাবে উদ্বুদ্ধ হলেন। সে বললো যে আমি বিটিভির বা এটিএন বাংলার যে প্রোগ্রাম হয়, যেখানে ডক্টর শাইখ সিরাজ স্যার উনি প্রোগ্রাম করেন, ওনার প্রোগ্রাম দেখে এতটা উদ্বুদ্ধ হয়েছে যে সে নিজে বসে আমার ছাদে কোনো জায়গা নেই, বিভিন্ন ধরনের ফলজ গাছ, ফুল, বিভিন্ন ধরনের সে সেখানে চাষ করছে। একজন না, এরকম অনেকেই বাংলাদেশে এখন ছাদে ম্যাক্সিমাম গ্রামের বাড়ি, একটা গ্রাম, সেখানেও দেখা যাচ্ছে ছাদের মধ্যে তার বাড়ির সামনে উঠানে জায়গা ফাঁকা আছে, কিন্তু সেখানে নেই, ছাদের উপরে গাছ লাগাইছে। এটা মানুষের একটা শখে পরিণত হয়ে গেছে। এই সমস্তগুলো আমাদের বিটিভি আছে, বাংলাদেশ বেতার আছে, পত্রিকা আছে, আলাদাভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও পত্রিকা বাড়ি করে। সে পত্রিকা আবার কখনো কখনো লিফলেট আছে, কৃষকদের মাঝে দেওয়া হয় লিফলেট, একটা ফসলের নাম দিয়ে দেওয়া হলো, যেমন কুমড়া দিয়ে দিল, যে একটা নতুন জাতের কুমড়া আসে, সেই কুমড়াটা কীভাবে চাষ হবে, তার রোগবালাই কী হইতে পারে, সেই রোগবালাই থেকে বাঁচবে কীভাবে সংরক্ষণ করে, এভরিথিং একদম A to Z সব ওই একটা লিফলেটের উপর দেওয়া আছে। লিফলেটটা যেমন আমরা সহজে বুঝি, যেটা একটা প্যাড নিয়ে আসে ওষুধের দোকানে, প্যাডটা আসলে কি প্যাড না, ওটা আমার লেখার জন্য না, ওটা মূলত একটা ঔষধের নাম লেখা আছে, যে ঔষধের নামটা ওই প্যাডের উপরে লেখা আছে। মানুষ যাতে এটা হাইলাইটস করা হয়, যদি মানুষ দেখে বুঝে এবং তার স্মরণ থাকে যে এই একটা ঔষধ বের হয়েছে, এই কোম্পানি বের করছে। তো সেই হিসাবে আমরা এই লিফলেটের দ্বারাও তথ্য আমরা আদান প্রদান করতে পারি। এই মোটামুটি আমাদের এই তথ্যগুলোর উপরে একটুখানি যে বইগুলো বলা হয়েছে, বইগুলো একটু আমরা দেখে নেব, যাতে পরবর্তীতে আমরা
এর সংশ্লিষ্ট আরও যে পড়াগুলো আছে সেই পড়াগুলো আমাদের একটু সহায়ক হয়। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো এবং নিজের প্রতি যত্ন রাখবে এবং দেশ এবং জাতির যাতে মঙ্গল হয় সেজন্য স্বাস্থ্যবিধি মেনেই সবাই চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের দিনের জন্য বিদায় চাইছি।